কি অবস্থা? অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে হচ্ছে এক ক্লাসে তোমাদের বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের সকল সিকিউ আমি শেষ করায় দিব। আমরা টোটাল ৮ থেকে ১০টা সিকিউ সলভ করব, ২-৩টা বাড়ির কাজ দিব, তোমরা জাস্ট ফাটাইয়া দিবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব এই সিকিউগুলি কিভাবে সলভ করা যায় কত তাড়াতাড়ি। এর আগে একটু কথা বলে নিই। তোমরা অলরেডি জানো ক্লাসবেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের ইমিডিয়েট ২টা কোর্স চালু আছে। একটা হচ্ছে EMS 2.0 আর একটা হচ্ছে বৃত্তি ব্যাচ, আরেকটা কি বৃত্তি ব্যাচ। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে আবার আপনি কি বলতেছেন এগুলি বৃত্তি ব্যাচ EMS 2.0, আমি বুঝলাম না কিছু। দেখো, এই যে তুমি যদি এই বৃত্তি ব্যাচে যদি ভর্তি হও তাহলে EMS 2.0 কোর্সটা তুমি টোটালি ফ্রি পেয়ে যাবে। আর EMS 2.0 কোর্সটা কিসের? সেটা হচ্ছে টার্গেট বার্ষিক। টার্গেট বার্ষিক মানে বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে। দেখো এখানে মজাটা কি, তুমি একবার বার্ষিকের জন্য ইংলিশ, ম্যাথ এবং সায়েন্স, ইংলিশ মানে 2টা সায়েন্স তুমি প্রিপারেশন নিচ্ছ, আবার যখন তুমি বৃত্তি দিবা তখন আবার এগুলির এক্সট্রা প্রিপারেশন আবার হবে, সাথে বৃত্তির যে সাবজেক্টগুলি আছে ওইগুলি। তার মানে তুমি বৃত্তিতে কত মানে বৃত্তি পাবা কি পাবা না, এটা অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে এইটার উপরে। তুমি এইটাতে যদি ডাবল প্রিপারেশন নাও, ডাবল রিভাইজ দাও, তাহলে কিন্তু তোমার বৃত্তিটা নিশ্চিত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আরেকটু বিস্তারিত জানতে চাও, আরেকটু যদি কথা বলতে চাও, তুমি এই নাম্বারটাতে ফোন দিতে পারো, ঠিক আছে? সেই নাম্বারটা হচ্ছে 01830302122। এই নাম্বারে তুমি কথা বলতে পারো, এই নাম্বারে তুমি ফোন দিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ক্লাসবেলের যে ফেসবুক পেজ, যেটা থেকে তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ, ওইখানেও তুমি দিতে পারো মেসেজ। পাশাপাশি টিকটকে কিন্তু তোমার সাথে আমরা রয়েছি, ইউটিউবে কিন্তু হিউজ পরিমাণ ক্লাস রয়েছে। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ষষ্ঠ অধ্যায় তোমাদের বিজ্ঞানের এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা কনসেপ্ট শেষ করেছি। আমরা একদিন লাইভ ক্লাসে হচ্ছে পেজের লাইভ ক্লাসে আমরা হচ্ছে MCQগুলি শেষ করেছি। আজকে আমরা সিকিউটা শেষ করার চেষ্টা করব। প্লাস তোমরা অলরেডি জানো যে ক্লাসবেলের একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের আমরা MCQ সিকিউ শেষ করি, পাশাপাশি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠনের 1 নাম্বার সিকিউটা আমরা সলভ করার চেষ্টা করবো। আজকে চেষ্টা করবো মোটামুটি এক ক্লাসে সকল সিকিউ তোমাদের কমপ্লিট করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথম কি প্রশ্ন বলা হচ্ছে এক্স মৌলের ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে দেখাও। তার মানে তোমার এট ফার্স্ট চিন্তা করার দরকার নাই যে এক্স মৌলটা কি। তোমাকে কিন্তু এক্স মৌলের কথা বলে নাই যে তুমি এক্স মৌলটা চিহ্নিত করে সেটা চিত্রের মাধ্যমে দেখাও, এটা বলে নাই তো। তার মানে তোমার এখানে এত টেন্সড হওয়ার কিছু নাই, তুমি সরাসরি চলে যাও কাজে। আর অলরেডি তোমরা জানো যে এক্স মৌলটা হচ্ছে কি, এক্স মৌলটা হচ্ছে ভাই আর্গন, রাইট? ওকে, চলো আমরা তাহলে এখানে লিখে দেই আর্গন, বা তুমি এক্স মৌল লিখতে পারো। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমি বলছিলাম একটা চাইনিজ নাম্বার মনে রাখবা, 018 বলে 281832। এই নাম্বারটা হচ্ছে তুমি মনে রাখার চেষ্টা করবে। এটা তোমাকে বলছিলাম, এটা হচ্ছে এক একটা ইলেকট্রন কোন কক্ষপথে কতটা করে ইলেকট্রন নেবে। যারা হচ্ছে আমার কনসেপ্ট ক্লাসটা করছো তারা এটা সম্পর্কে ভালোভাবে অবগত আছো। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথম হচ্ছে এই যে 1টা 2টা 3টা এভাবে তুমি দিয়ে নিলা। আচ্ছা, তোমাকে আমি একটা সহজ বুদ্ধি শিখাই। আগে তুমি চিত্রে চলে যাবা না, আগে চিত্রে যাওয়ার দরকার নাই। কয়টা কক্ষপথ হবে বা কয়টা শক্তি স্তর হবে এইটার জন্য তুমি আগে এখানে কাজটা সেরে নিবা। 18 কত? 18 মানে হচ্ছে 2 8 8। এই নিয়মটা তো তোমরা জানো, এই যে 18 মিলে গেছে, দেখো 10 আর 2 8। তার মানে প্রথম কক্ষপথে কয়টা নিবে? প্রথম কক্ষপথে হচ্ছে তোমার 2টা, দাও 2টা প্রথম কক্ষপথে। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? 7টা 8টা। আচ্ছা, তারপরের কক্ষপথে কয়টা? তারপরের কক্ষপথে হচ্ছে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। একটু গুল করে দিয়ে আমি এভাবে একটু দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? এই তো হয়ে গেল, চিত্রের মাধ্যমে দেখায় দিলা 3 এ 3। কিন্তু অবশ্যই অবভিয়াসলি চিত্রটা পেন্সিল দিয়ে আঁকবা, চিত্রটা পেন্সিল দিয়ে আঁকবা। এবং আমি যেরকম একটু মানে হচ্ছে মানে একটু ভাইরাসে আক্রান্ত রোগীর মতো গুলগুলি দিয়েছি ইলেকট্রন, এভাবে না, তুমি সুন্দর করে পেন্সিল করে এভাবে গুল দিয়ে দিবা, ঠিক আছে? কিন্তু ভুল করবা না, কেমন? আচ্ছা, নেক্সট আমরা দেখি কি প্রশ্ন বলছে। নেক্সট ঘ নাম্বারটা কি বলছে রে ভাই? ঘ নাম্বারটা বলছে ওয়াই এবং জেড মৌলে যৌগ গঠনের সক্ষমতা বিশ্লেষণ করো। ওয়াই এবং জেড মৌলে যৌগ গঠনের সক্ষমতা বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে কয়টা আছে?
ওয়াই তার মানে কি ওয়াই হচ্ছে সোডিয়াম। আচ্ছা, জেড মানে কি 9, আমরা জানি এটা হচ্ছে ফ্লোরিন। ওকে, ভালো কথা। এখন আমি একটা পেজ নিচ্ছি, দাঁড়াও, এই পেজটা একটু দরকার আছে, আমি হচ্ছে এটাকে একটু কালো করে দিই, কেমন? আচ্ছা, ওকে, দেখো কি বলছে তোমাকে, ওয়াই এবং জেড গঠন করতে হবে। তার মানে অলরেডি আমরা জানি ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে সোডিয়াম, ভালো কথা। আর জেডটা কি, জেডটা হচ্ছে ফ্লোরিন। এদের মধ্যে যৌগ গঠন সম্ভব কিনা একটা কথা তোমাকে বলে দিচ্ছি। পৃথিবীর যেই প্রান্তেই তুমি যাও, বুঝছো, এইখান থেকে কিন্তু তুমি অবভিয়াসলি একটা প্রশ্ন পাবা। এই যে এই প্রশ্নটা ঘ নাম্বারে অনেকবার আসছে এই প্রশ্নটা। চলো আমরা এটা দেখার চেষ্টা করি। কি বলছে দেখো, বলা হচ্ছে এখানে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11, তার মানে কি 2 8 1, তাই কিনা? আর ফ্লোরিন কত, ফ্লোরিন হচ্ছে 9, ফ্লোরিন কত 9, তার মানে 2 আর 7। এখন খেলাটা বুঝো, আমি তোমাদের ক্লাসে যখন কনসেপ্ট পড়াইছিলাম তখন কিন্তু তোমাকে আমি বলছিলাম যে প্রত্যেকটি মৌল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। এখন আমার টার্গেটটা হচ্ছে একেও আমার নিষ্ক্রিয় কাঠামোতে আনতে হবে, একেও আমার নিষ্ক্রিয় কাঠামোতে আনতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য হচ্ছে দেখো, এর এক্সট্রা ইলেকট্রন আছে হচ্ছে একটা, এই একটা ইলেকট্রন যদি একে দিয়ে দেয় তাহলে এর কয়টা হয়ে গেল, 2 আর 8, 2 আর 8 কার মানে 10, মানে নিয়ন, এই যে নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেল। এখন নিষ্ক্রিয় গ্যাসগুলি কারা, এখন তোমরা যেহেতু এইটা পড়ো আমি একটু হালকা বলে দিচ্ছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর একটা হচ্ছে রেডন। এর মধ্যে তোমাদের অষ্টম শ্রেণীতে সবচেয়ে বেশি লাগে হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, ইভেন 9 10ও এই দুইটা সবচেয়ে বেশি লাগে, এই দুইটা সবচেয়ে বেশি লাগে। দেখো সবাই এই কাঠামোগুলো, এদের পারমাণবিক সংখ্যা সবাই অর্জন করতে চায়। এ যদি একটা ইলেকট্রন একে দিয়ে দেয় ফ্লোরিনকে, তাহলে ফ্লোরিন কি একটা ইলেকট্রন গ্রহণ করছে না? আগে খুব ভালোভাবে বুঝো, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে ফ্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে না? ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে কারা, যারা ফকির ফইন্নি, তাই কিনা? তার মানে এর এখন কাঠামোটা কি, 2 আর 8, তার মানে একটি ইলেকট্রন গ্রহণ করছে। একটি ইলেকট্রন দান করছিল কে, সোডিয়াম দান করছে না? যারা দান করে এরা কি, এরা হচ্ছে প্লাস। কয়টি ইলেকট্রন দিছে, একটি ইলেকট্রন, তার মানে দেখো 2 আর 8, তার মানে এরা উভয়ই কি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোতে চলে আসছে। এখন দেখি যৌগ গঠন এরা করে কিনা। আচ্ছা দেখো, সোডিয়ামের এক্স্যাক্টলি স্ট্রাকচার ছিল হচ্ছে এইটা, একটি ইলেকট্রন দান করছে, তার মানে কি সোডিয়াম প্লাস হয়ে গেছে। আচ্ছা, ফ্লোরিন কি করছে, ফ্লোরিন সেই একটি ইলেকট্রন সে কি করছে, ফ্লোরিন কি করছে, একটি ইলেকট্রন গ্রহণ করছে, তাই কিনা? যার কারণে এরকম, এই যে দেখো কি হয়েছে এখন, Na প্লাস এইটা ইকুয়াল টু কি, সোডিয়াম ফ্লোরাইড। এই যে দেখো অবশ্যই যৌগ গঠন হয়েছে, এর মধ্যে এইটা হচ্ছে ধাতু, এইটা হচ্ছে অধাতু, এরা হচ্ছে আয়নিক যৌগ গঠন করছে। তার মধ্যে কি এদের মধ্যে যৌগ গঠনের সক্ষমতা রয়েছে। এভাবেই খাতায় গুছাইয়া লিখবা, ঠিক আছে? কোনো অপ্রয়োজনীয় কোনো কিছু লেখার দরকার নেই। ওকে, আমি যতটুকু বুঝাইলাম ততটুকু বোঝানোর জন্য চেষ্টা করবা। ওকে, তারপরে দেখো 2 নাম্বারটা কি বলছে। 2 নাম্বারটা বলা হচ্ছে এক্স ওয়াই জেড, তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3 17 এবং 18। 3 কত, 3 হচ্ছে লিথিয়াম, 17 কত, 17 হচ্ছে ক্লোরিন, 18 কি, 18 হচ্ছে আর্গন। তিনটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তিনটা যৌগ, প্রথম বলছে এক্স এবং ওয়াই এর মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এক্স এবং ওয়াই, তাহলে এক্স কত, এক্স হচ্ছে 3, আচ্ছা, আর ওয়াই কত, ওয়াই হচ্ছে 17, তার মানে এটা হচ্ছে লিথিয়াম, আর ওয়াই হচ্ছে কি, ওয়াই হচ্ছে 17, 17 মানে কি, 17 মানে হচ্ছে ক্লোরিন। এখন তুমি বোঝার চেষ্টা করো, এখন আরেকটা খেলা দেখছো, বারবার নিষ্ক্রিয় গ্যাসের খেলা। এখন বুঝো, বলছে বন্ধন গঠন প্রক্রিয়া, বন্ধন গঠন কি, তাদেরকে দুইটাকে আমাকে এক করতে হবে। এক করলে কি করতে হবে, হয় দান করতে হবে, নয় গ্রহণ করতে হবে, নয় ভাগাভাগি করতে হবে, অথবা শেয়ার করতে হবে, ইত্যাদি ইত্যাদি এই ঘটনাগুলি। আচ্ছা দেখো তো, এই যে লিথিয়াম কত, 3, আচ্ছা 3 মানে কি, 3 মানে কত, 2 আর 1, তাই কিনা? এই সিস্টেমটা তো আমরা কনসেপ্টে পড়ছি। আচ্ছা, তারপরে কি বলছে,
তারপর হচ্ছে ওয়াই, ওয়াই মানে কি ক্লোরিন, ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে 17, 17 মানে কি 2 8 7, তাই কি না? এখন দেখো এ যদি, এই কালারটা আমি নেই, এ যদি এই যে লিথিয়াম, এই লিথিয়াম, এই লিথিয়ামটা যদি একটা ইলেকট্রন এরে দিয়া দেয়, তাহলে দেখো এর মানে এ আর্গনের কাঠামোতে চলে আসতেছে। আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস। এই যে দেখো একটা ইলেকট্রন দিলে এ কত হয়, এর এখানেও 8 হয়ে যায়। আমার টার্গেট সর্বশেষ স্তরে 8 করা, মানে 8 মানে হচ্ছে এটাকে বলে অষ্টক নিয়ম। ঠিক আছে, এগুলি তোমাদের এখন বোঝার দরকার না, আমি বাংলা ভাষায় বোঝাচ্ছি। ওকে, দেখো এখন কত হয়েছে, 2 8 10 আর 8 18। 18 কার পারমাণবিক সংখ্যা, আর্গনের পারমাণবিক সংখ্যা। আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস। এখন দেখো এই যে লিথিয়াম, এ যখন একটা দিয়ে দিছে, এর আছে কয়টা, দুইটা। দুইটা কার, দুইটা হচ্ছে হিলিয়ামের। আমরা পড়ছিলাম না হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এর মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম নিয়ন আর আর্গনটা বেশি আসে, এখানে আমরা এক্সট্রা পাইলাম হিলিয়ামটা। তার মানে প্রত্যেকটা যৌগ, এই যে দেখো হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, এই কাঠামোতে এখন চলে আসছে। কখন চলে আসছে, যখন একটা ইলেকট্রন এরে দিয়ে দিছে। এখন এক্স্যাক্টলি ঘটনাটা কি, লিথিয়াম কি একটা ইলেকট্রন দান করছে না, তার মানে এর গঠনটা কি হয়েছে 2, একটা ইলেকট্রন দান করার পরে। আর ক্লোরিনটা কি হয়েছে, ক্লোরিন, ক্লোরিন হচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে 2 8 8। এদের এক্স্যাক্টলি স্ট্রাকচারটা হচ্ছে এরকম, মানে এইটা ছিল মূল, এইটা ছিল মূল ইলেকট্রন বিন্যাস। এইটা হচ্ছে দান করার পরে, এটা হচ্ছে গ্রহণ করার পরে। যে দান করে সে হচ্ছে প্লাস, আর যে গ্রহণ করে ও হচ্ছে মাইনাস, তাই? ওকে, এখন এদের মধ্যে আমি বন্ধন গঠন কিভাবে করব, অলরেডি ঘ নাম্বারে কিন্তু তোমাদেরকে আমি পড়ে আসছি। এখন ছোট্ট কাজ, আর কোনো কাজ নেই, ছোট্ট একটা কাজ করে ফেলবে এখন। কি, লিথিয়াম কয়টা ইলেকট্রন দিছে, লিথিয়াম হচ্ছে তোমার একটা ইলেকট্রন সে কি করছে, দান করছে, এখানে প্লাস দিয়ে দাও। আর ক্লোরিন কি করছে, সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, একটা ইলেকট্রন সে গ্রহণ করছে। এখন আর কিছু করার দরকার নাই, লিথিয়াম ক্লোরিন, আমি কয়টা দিছে টিসে ইলেকট্রন টিলেকট্রন লিখি নাই, ডিরেক্ট লিখে দিলাম লিথিয়াম ক্লোরাইড। এই যে দেখো হয়ে গেছে। ওকে, এই যে দেখো এ হচ্ছে দান করছে, এ হচ্ছে ধাতু, এ হচ্ছে গ্রহণ করছে, এ হচ্ছে অধাতু। তার মানে ধাতু অধাতু মিলে কি তৈরি হয়, আয়নিক যৌগ তৈরি। ঠিক আছে, আচ্ছা আশা করতেছি এই ঘ নাম্বারটা তোমরা ক্লিয়ার হইছো। এখন দেখি ঘ নাম্বারটা কি বলছে। ঘ নাম্বারটা বলছে এক্স ওয়াই এবং জেড, এখানে একটা কমা হবে মেবি, এক্স ওয়াই এবং জেড ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনটা অধিক স্থিতিশীল। আচ্ছা ভাই, অলরেডি যারা চালাক এরা কিন্তু বুঝে গেছো যে আমি বলছি প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোতে আসতে চায়। এই যে তোমাকে আমি এই লাইনটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা তুমি 9 10-এ উঠলেও বুঝবা, চতুর্থ অধ্যায় যখন পড়বা কেমিস্ট্রির। হ্যাঁ, তাহলে এইটা কত ইম্পর্টেন্ট এই লাইনটা। তার মানে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোতে সে কেন আসতে চায়, কারণ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোতে আসলে একে ভাঙা কঠিন, এ কারোর সাথে সহজে বিক্রিয়া করবে না, সে ইলেকট্রন দানও করবে না, সে ইলেকট্রন গ্রহণও করবে না, সে ইলেকট্রন শেয়ারও করবে না, সে রাসায়নিক বিক্রিয়াও করবে না, সে একটা স্টেবল অবস্থায় চলে আসবে, মানে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে। যার কারণে প্রত্যেকটা মৌলই নিজের লাভ তো সবাই বুঝে, যার কারণে প্রত্যেকটা মৌল নিজের লাভ বুঝে, সে সবাই ওই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এদের কাঠামোতে আসতে চায়। আচ্ছা ভাই, অলরেডি তো তুমি দেখো হিলিয়াম কত 2 আমরা জানি, নিয়ন কত 10 এটাও আমরা জানি, আর আর্গন কত 18 না, তো সবাই তো এর মতো হইতে চায়। আর এ আছে, তার মানে এখানে তোমাকে বলছে কোনটা অধিক স্থিতিশীল, তার মানে জেড মৌলটা অধিক স্থিতিশীল, জেড অধিক স্থিতিশীল, কারণ জেড মানেই তো 18। 18 মানে কি 2 8 8, এই যে দেখো সর্বশেষ 8 আছে। এটা অষ্টক নিয়ম, এটা তোমাদের জানার দরকার নেই, তুমি এইভাবে লিখবা। এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, ইলেকট্রন বিন্যাসটা দেখাবা কিরকম, যে তোমার লিথিয়াম কত 3, তার মানে কত 2 আর 1। তোমার ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে 17, 2 8 7। আর আর্গন কত, আর্গন হচ্ছে 18, 2 8 8। ঠিক আছে, এই যে দেখো এর মধ্যে এটা সবচেয়ে স্থিতিশীল, এইটাই তুমি লিখবা, আর বেশি কিছু লেখার দরকার নাই। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, বলছে এই যে এই প্রশ্নটা, ছক এক্স এর মৌলের নিউট্রন সংখ্যা যদি 19 হয় তাহলে এর ভর সংখ্যা কত। তাইলে দেখো নিউট্রন সংখ্যা 19 এবং হচ্ছে ভর সংখ্যা কত, এইখানে কথার মায়ের পেচ আছে, খুব সাবধান। আমি তোমাদেরকে পড়াইছিলাম যে ইলেকট্রন সংখ্যা যা প্রোটন সংখ্যা তা, পড়াইছিলাম না, প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন।
মানে ইলেকট্রন সংখ্যা যত প্রোটন সংখ্যা তত, তার কারণে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে পরমাণু যে আপনি বলতেছেন বিদ্যুৎ নিরপেক্ষ, বা আপনি যে বলতেছেন পরমাণু তড়িৎ নিরপেক্ষ, এইটার মানে কি? এইটার মানে কি আপনি নিরপেক্ষ কথা দ্বারা কি বুঝাতে চাচ্ছেন যে এগুলির মধ্যে কোনো প্রকার আয়ন নাই? তড়িৎ নিরপেক্ষ মানে কি, সরি, আধান নাই? আপনি কি এইটা বুঝাইতে চাচ্ছেন? না, আমি বলতে চাচ্ছি তড়িৎ নিরপেক্ষ কথাটার মানে হচ্ছে যদি প্রোটন সংখ্যা 10 থাকে ইলেকট্রন সংখ্যা 10 থাকবে, যদি প্রোটন সংখ্যা 1 কোটি থাকে ইলেকট্রন সংখ্যা 1 কোটি থাকবে, যদি প্রোটন সংখ্যা 100 থাকে ইলেকট্রন সংখ্যা 100 থাকবে, দেন আমরা বলবো যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। মানে দুই পাশের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হবে, এইটাই হচ্ছে পরমাণুর তড়িৎ নিরপেক্ষতা বা বিদ্যুৎ নিরপেক্ষতা, ঠিক আছে, বা নিউট্রালাইজেশন অফ ইলেকট্রিসিটি, রাইট? ওকে, এখন যে জিনিসটা তোমাকে বুঝতে হবে, দেখো এখানে কি বলছে, ভর সংখ্যা জিনিসটা আসলে কি? ভর সংখ্যাকে আমরা বলতে পারি, ভর সংখ্যা যদি আমি নির্ণয় করতে চাই, ভর সংখ্যা যদি আমি নির্ণয় করতে চাই, আমাকে কি করতে হবে? প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এখানে তো প্রোটন সংখ্যা দেওয়া নাই, আমি এখন কি করব? প্রশ্ন আসতে পারে না, প্রোটন সংখ্যা তো দেওয়া নাই। দেখো এখানে বলছে ইলেকট্রন সংখ্যা, আমি তো তোমাকে বলছি ইলেকট্রন যা প্রোটন তা, তাই না? তার মানে এইটাই প্রোটন সংখ্যা, এই 18টা হচ্ছে প্রোটন সংখ্যা, আর নিউট্রন সংখ্যা তো এখানে 19 দেওয়া আছে, 18 36 এক বেশি দেওয়া আছে, তার মানে 37 হবে। তার মানে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 37। তারপরে দেখো ঘ নাম্বারটা কি বলছে, দুটি মৌল পরস্পর যৌগ গঠনে সক্ষম কিনা। ওয়াই এর দুইটা মৌল, হ্যাঁ, এই যেটা কিন্তু আমরা অলরেডি তোমাদেরকে পড়ায় আসছি, এই যে লিথিয়াম ক্লোরাইড যেটা পড়াইছি, ঠিক আছে? এখন তোমাকে দেখো এই দুইটা সক্ষম কিনা। ওয়াই এর দুইটা মৌল, এইটা তো হবে না যৌগ গঠনে সক্ষম, কারণ এটা তো নিয়ন, নিয়নে যে নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন, হিলিয়াম নিয়ন, হিলিয়াম কত? হিলিয়াম হচ্ছে 2, হিলিয়াম নিয়ন হচ্ছে 10, হিলিয়াম নিয়ন আর্গন, আর্গন হচ্ছে 18, এই তিনটা মনে রাখলে তোমাদের চলে। তার মানে 10 মানে কি, এই যে নিয়নের কাঠামো, তার মানে নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস, সে বিক্রিয়া করবে না, যৌগ গঠনও করবে না, তার মানে খেলা হবে এই দুইটার সাথে। এইটা কার? এটা হচ্ছে লিথিয়াম, এইটা কার? এটা হচ্ছে ক্লোরিন। অলরেডি দেখো এটা কিন্তু তোমাদেরকে আমি এখানে পড়ায় আসছি, এইটাই আবার আসছে, ঠিক আছে? চলো এখন পরেরটা দেখি। বলছে এই যে এইটা পরমাণুদের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়াটি বর্ণনা করো। সেম ঘটনা, সেম ঘটনা, সেম ঘটনা। আমি গ নাম্বারটা দেখাচ্ছি, আগে ঘটা দেখায়। এই যে দেখো সেম ঘটনা কি, সোডিয়াম কত আছে? সোডিয়াম হচ্ছে 11, এখন তুমিই পারবা। ক্লোরিন কত আছে? ক্লোরিন হচ্ছে 17, তার মানে সোডিয়ামের 11 আছে, 11 মানে কি 2 8 1, আর ক্লোরিন 17 মানে কি 2 8 7। এখন আমি কিভাবে স্থিতিশীলতা অর্জন করাবো? এই যে দেখো এ যদি একটা ইলেকট্রন এরে দিয়া দেয়, তাহলে এর কাঠামোটা কি হচ্ছে 2 8 8, এই যে দেখো আর্গনের মতো হয়ে গেছে। আর এর কাঠামোটা কি হচ্ছে 2 আর 8, এই যে দেখো নিয়নের মতো হয়ে গেছে। এখন কি এ একটা ইলেকট্রন দান করছে, এ সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, এরা মিললা কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড সিস্টেম। একটা জিনিস বুঝলেই হয়, বলছে এ মৌলটির ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নির্ণয় করো। এ মৌলটা কোনটা? এই যে এ মৌলটা হচ্ছে এইটা, এ মৌলটা হচ্ছে এইটা। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, আমি এ মৌলটা আগে লিখি, ঠিক আছে? এ মৌলটার প্রোটন সংখ্যা কত দেওয়া? প্রোটন সংখ্যা হচ্ছে 11 দেওয়া। আচ্ছা, আমি এখানে শুধু একটা এখন কাজ করে দিই। ও আচ্ছা, ভর সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা হচ্ছে 33, 23। এটা তো আমরা জানি যে প্রোটন সংখ্যা যদি বেজোড় হয় এটারে দ্বিগুণ করে 1 যোগ করে দিব, আর জোড় হইলে সরাসরি দ্বিগুণ করে দিব। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন কি বলছে? ইলেকট্রন সংখ্যা। তো ইলেকট্রন সংখ্যা আমি কিভাবে বের করব? অলরেডি তোমাদেরকে বুঝাইছি, যার প্রোটন সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যা তত। এর প্রোটন সংখ্যা কত? 11, তার মানে ইলেকট্রন সংখ্যা 11। তারপরে বলছে প্রোটন সংখ্যা বের করার জন্য প্রোটন দিলাম, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 11ই হবে, ঠিক আছে? তারপরে বলছে নিউট্রন সংখ্যা বের করার জন্য, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যার খেলাটা কি? উপর মাইনাস নিচ, তার মানে 23 থেকে তোমার 11 গেলে 11 হচ্ছে 22, 1 23, তার মানে এখানে কত হবে? 12। শেষ, 3 এ 3, এটার জন্য 1, এটার জন্য 1, এটার জন্য 1, অপ্রয়োজনীয় কোনো কিছু লেখার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, সেম প্রশ্ন দেখো, যে এই যে এলএম গঠিত হইল, এলএন যৌগ গঠন সম্ভব নয়। এল এম যৌগ গঠিত হয়েছে, এল এম, হ্যাঁ যৌগ গঠিত হবে, কিন্তু এল এন যৌগ গঠন, এই যে দেখো এন হচ্ছে নিয়ন, নিয়ন মানে কি? হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন, তার মানে কি এটা নিয়ন, নিয়ন মানে নিষ্ক্রিয় গ্যাস, এ তো কারোর সাথে বিক্রিয়া করবে না, যার কারণে নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু এদের মধ্যে তো সম্ভব 2 আর 1,
আর এটা কত 2 আর 7, এ যদি এর একটা দিয়ে দেয়, এ যদি এর একটা দিয়ে দেয়, তার মানে এর স্ট্রাকচারটা কি হচ্ছে, এর স্ট্রাকচারটা হইতেছে, এই যে এর স্ট্রাকচারটা হইতেছে কি 2 আর 8, আর এর স্ট্রাকচারটা কি হচ্ছে শুধু 2 হচ্ছে, তার মানে তো এরা যৌগ গঠন করবেই। ওকে, নেক্সট কি বলছে, চিত্রের সাহায্যে আর মৌলটির ইলেকট্রন বিন্যাস দেখাও। আর কি বোঝানোর দরকার আছে, এগুলি প্রথম স্টেপেই বুঝে আসছি। তারপরে দেখো, ওকে প্রিয় শিক্ষার্থী, অলরেডি কার্বনের আইসোটোপের কনসেপ্ট কিন্তু আমি ক্লাসে তোমাদেরকে পড়ায় দিছি, ঠিক আছে, কনসেপচুয়াল প্রশ্ন এটা, কনসেপচুয়াল। ওয়াই এবং জেড মৌল দুইটি কিভাবে স্থিতিশীলতা অর্জন করে হিসাব করবা, যে কে দান করবে, কে গ্রহণ করবে, কার শেষ স্তরে কয়টা আছে, এইটা নিয়ে কিন্তু আমরা অলরেডি 1 2 3 তিনটা সিকিউতে আমি এগুলি নিয়ে আলোচনা করছি। তারপরে দেখো সেম প্রশ্ন কিনা, এই যে ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে দেখাও, যৌগ গঠনের সক্ষমতা, ইলেকট্রন বিন্যাস সহ বিশ্লেষণ করো, সক্ষমতা, এই যে কে কয়টা দান করবে, কে কয়টা গ্রহণ করবে, সেম জিনিস দেখো, সেম জিনিস বি এবং সি, এই যে দেখো বি এবং সি, বি এবং সি, ঠিক আছে। আর কিছু এখানে বোঝানোর কিছু আছে, সরি আমি তো এতে দিয়ে রাখছি, তোমার কাছে তো চাইছে বি এবং সি, বি এ তো হবেই না, কারণ এ 10 আছে, 10 মানে কি নিয়ন, নিয়ন তো আর বিক্রিয়া করবে না, ঠিক আছে। তার মানে এই দুইটার মধ্যে যৌগ গঠনের সক্ষমতা আঁকবা, আইকা দেখবা ঘটনা কি হচ্ছে, আর কিছুই না। ওকে, তারপরে আশা করি এগুলি এখন সবই তোমরা পারবা। তোমাদের আমি কয়টা বাড়ির কাজ দিব, কোর্সের যারা আছো তোমাদেরকে আমি 8টা করাই দিছি প্রায়, ঠিক আছে, 80-15টা। তোমাদের আনকমনটা দিব, 13 নাম্বারটা বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক, 13 নাম্বারটা হোমওয়ার্ক। ওকে, তারপরে হচ্ছে 13 নাম্বারটা হোমওয়ার্ক, 16 নাম্বারটা হোমওয়ার্ক, 13 নাম্বার হোমওয়ার্ক, 16 নাম্বার হোমওয়ার্ক, আরেকটা হচ্ছে তোমার আনকমন, হ্যাঁ 10 নাম্বারটা হোমওয়ার্ক। এই 3টা হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিয়ে দিলাম। কোর্সের স্টুডেন্ট অবশ্যই সুন্দরভাবে সৃজনশীলটা লিখে কিন্তু জমা দিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো।